প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ। আজ আমরা অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা হয়তো জানো, ইতিমধ্যেই ঢাকা কলেজের মাননীয় অধ্যক্ষের নির্দেশক্রমে আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করেছি। আজ আমরা তৃতীয় বর্ষের ক্লাস শুরু করলাম। আর তৃতীয় বর্ষে আমি তোমাদের যে বিষয়টা পড়িয়ে থাকি সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্সের আমি যে অধ্যায়টা পড়াবো তোমাদের সেটা হচ্ছে কনজাম্পশন থিওরিজ। কনজাম্পশন থিওরিজের মধ্যে আমরা পড়বো ডিফারেন্ট কনজাম্পশন হাইপোথিসিস। এখন তোমরা হয়তো জানো, তারপরে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। তোমরা প্রথম বর্ষে কনজাম্পশন সম্পর্কে বেসিক ধারণা তোমরা পেয়েছো। তারপর আমরা একটু বলি, সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে ভোগ বলতে সামগ্রিক ভোগ ব্যয়কে বুঝিয়ে থাকে, অর্থাৎ সামগ্রিক ভোগ ব্যয়। আর এটাও আমরা জানি, আয়ের সাথে ভোগ ব্যয়ের যে সম্পর্ক সেটাকে আমরা কি বলি, ভোগ প্রবণতা, অর্থাৎ কনজাম্পশন প্রপেন্সিটি টু কনজিউম অথবা কনজাম্পশন ফাংশন। আর তোমরা ফার্স্ট ইয়ারে আরেকটু পড়েছো ভোগের সাথে কি কি কনসেপ্ট পেয়েছো। সেখানে অন্যতম একটা বিষয় তোমাদের ছিল, সেটা হচ্ছে শর্ট রান কনজাম্পশন ফাংশন এবং লং রান কনজাম্পশন ফাংশন। এই দুটো তোমরা বেশ ভালোভাবে ধারণা পেয়েছো। কিন্তু আমার এই অধ্যায়টা পড়ার আগে তোমাদের অবশ্যই জানতে হবে এই দুটো কেন আমাদের প্রয়োজন। তাহলে আমরা যদি একটু তাকিয়ে দেখি যে শর্ট রান কনজাম্পশন ফাংশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি, আমি নিয়ে নিলাম সি সমান 50 প্লাস 0.5y। আমরা এখানে জানি এ হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, বি হচ্ছে এমপিসি বা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, আর ওয়াই হচ্ছে ইনকাম। আর এপিসি আমরা জানি সি বাই ওয়াই, আর এমপি হচ্ছে চেঞ্জিং সি বাই চেঞ্জিং ওয়াই, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন। আর লং রান কনজাম্পশন ফাংশন আমরা দেখেছি সি ইজ ইকুয়াল টু হচ্ছে বি ওয়াই। এখানে আমরা দেখলাম এ নেই, অর্থাৎ এখানে অটোনোমাস কনজাম্পশনটা নেই। আর এখানে হচ্ছে যদি সংখ্যায় দেখি আমরা সি ইজ ইকুয়াল টু 0.5y, এখানে 0.5 হচ্ছে বি, অর্থাৎ এমপিসি বা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। এখন আমরা এখানে যদি দুটি ফাংশনের তুলনা করি, আমি এখানে নিয়ে নিয়েছি, তোমরা তো খেয়াল করো যে y যখন 0, y যদি 0 হয়, আমরা জানি এই y 0 দিয়ে 0.5 কে যদি গুণ করি এখানে আমাদের 0 হয়ে যায়, অর্থাৎ কনজাম্পশন থাকে 50। আর y যদি 100 হয় তাহলে c সমান হয়ে যায় 100। y যদি হয় 200, অর্থাৎ এখানে যদি হয় 200, c হয়ে যায় 150। এভাবে আমরা এটা বের করেছি। আবার এখান থেকে যদি আমরা এপিসি বের করি, অর্থাৎ সি বাই ওয়াই যদি বের করি, তাহলে এখানে দেখো সি কে যদি 100 কে 100 দিয়ে ভাগ করি 1 পাই, আর এমপিসি হচ্ছে কত, 0.5। এভাবে আমরা দেখলাম যে আয় যত বাড়ছে ভোগ বাড়ছে, কিন্তু এপিসি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কিন্তু এমপিসি স্থির আছে। এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে স্বল্পকালীন সময়ে এপিসি গ্রেটার দেন এমপিসি এবং এমপিসিটা স্থির। ঠিক একইভাবে আমরা যে লং রান কনজাম্পশন ফাংশনটা খেয়াল করি, এখানে সেম আমরা নিয়েছি y ইজ ইকুয়াল টু 100। আমরা জানি এখানে লং রান কি হয়, আমাদের অটোনোমাস কনজাম্পশন থাকে না। এখন অটোনোমাস কনজাম্পশন কি, ইনডিউস কনজাম্পশন কি, এই বিষয়ে আমি তোমাদের ডিটেলস আলাপ করবো না, কারণ আমি জানি তোমরা এটা অলরেডি জানো। তো এখানে আমরা আরেকটা দেখলাম যে এপিসি 0.5, 0.5, 0.5, এমপিসি 0.5, 0.5, 0.5, অর্থাৎ এখানে এপিসি সমান এমপিসি একই সাথে স্থির আছে। এটা যদি আমরা চিত্রে রূপ দিতাম, সেক্ষেত্রে আমরা দেখতাম যে আমাদের শর্ট রানের কনজাম্পশন রেখাটা কোথা থেকে শুরু হয়েছে, এখানে ও, এখানে হচ্ছে এ, তার মানে এই অংশটা হচ্ছে আমাদের অটোনোমাস কনজাম্পশন। আর লং রানে যেহেতু আমার অটোনোমাস কনজাম্পশন নেই,
এই জন্য এটা 0 থেকে শুরু হয়েছে। এখানেও আয় বাড়ছে, ভোগ বাড়ছে, কিন্তু একই হারে বাড়ছে না। এখানে আয় বাড়ছে, একই হারে বাড়ছে না। এখন এই জিনিসটা তোমরা সবাই জেনে এসেছো এবং খুব ভালোভাবেই তোমরা জেনেছো। কখন? ফার্স্ট ইয়ারে। এখন তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে আমি কেন এত কথা তোমাদের বললাম। আমরা শুধু পড়ে এসেছি শর্ট রান কনজাম্পশন ফাংশনের বৈশিষ্ট্য, লং রান কনজাম্পশন ফাংশনের বৈশিষ্ট্য, কিন্তু এখানে আমাদের একটা বিষয় জানার হচ্ছে, তোমরা কুজনেট পাজল একটা আছে, কুজনেট পাজল, অর্থাৎ কুজনেট হচ্ছেন একজন অর্থনীতিবিদ, তার উদ্ভাবিত, সেটাকে আমরা বলি কুজনেট পাজল অথবা কনজাম্পশন ফাংশন পাজল। এখন পাজল কথাটা কেন আসলো? পাজল কথাটা এজন্যই আসলো, অর্থাৎ ধাঁধা, এটাকে আমরা বলি ধাঁধা। ধাঁধার কথা হচ্ছে, দেখো এই কুজনেট দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন টাইম সেকশন ডাটা এবং টাইম সিরিজ ডাটা অ্যানালাইসিস করে। এখন প্রশ্ন হচ্ছে টাইম সেকশন ডাটাটা কি আর হচ্ছে টাইম সিরিজ ডাটাটা কি? ক্রস সেকশন ডাটা আর একটা হচ্ছে টাইম সিরিজ ডাটা। এখন ক্রস সেকশন ডাটাটা হচ্ছে মূলত বিভিন্ন পরিবারের আয় ও ভোগ ব্যয়ের তথ্যের উপর নির্ভর করে নির্দিষ্ট সময়ে যে তথ্যটা সেটা হচ্ছে ক্রস সেকশন ডাটা। আর টাইম সিরিজ ডাটাটা হচ্ছে সমাজের মোট আয় ও মোট ব্যয়ের তথ্য নিয়ে সময়ের পরিবর্তনের প্রেক্ষাপটে যে ডাটাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে টাইম সিরিজ ডাটাটা। একটা হচ্ছে ক্রস সেকশন ডাটা আর একটা হচ্ছে টাইম সিরিজ ডাটা। এখন অধ্যাপক কুজনেট যেটা দেখিয়েছেন যে 1929 থেকে 1941 সময়, আরেকটা টাইম ছিল 1901 থেকে 1985। তোমাদের এখান থেকে কিন্তু মূল আলোচনার বিষয়। কেন বলছি? এখন ভোক্তার আচরণ যখন আমরা বিশ্লেষণ করি তখন দেখা যায় যে শর্ট রানে একটা ভোক্তা যেই আচরণ করেছিলেন, দীর্ঘকালে আচরণটা তা না। অর্থাৎ এই যে একটা সময়, এখান থেকে যদি আমরা, তার মানে ক্রস সেকশন ডাটা এবং টাইম সিরিজ ডাটা উভয় ডাটাই কিন্তু আমাদের এই বিষয়টাকে কি করেছে? সমর্থন করেছে। কি সমর্থন করেছে? যে শর্ট রানে দেখা যাচ্ছে অটোনোমাস কনজাম্পশন আছে প্লাস এমপিসি হচ্ছে 0.73 ওয়াই, অর্থাৎ এমপিসি হচ্ছে 0.73। আর যখনই 1901 থেকে 1985 নিয়েছে তখন হচ্ছে এমপিসি ইজ ইকুয়াল টু 0.73, অর্থাৎ এখানে কিন্তু অটোনোমাস কনজাম্পশন নেই। অর্থাৎ ভোক্তার আচরণ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে শর্ট রানে এক ধরনের আচরণ আর লং রানে এক ধরনের আচরণ, অর্থাৎ এখানে একটা অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। এটা কি বলিয়েছে? পাজল। এখন এই পাজল সম্পর্কে কিন্তু আমরা মনে করি পাজল, আসলে এই জিনিসটা হচ্ছে এরকম একটি বিষয় যে সব অর্থনীতিবিদরা মূলত এই যে একটা অসামঞ্জস্যতা, এই অসামঞ্জস্যতাকে সবাই মেনে নিয়েছেন। অসামঞ্জস্যতা বলতে আমরা একটাকে বলি আনুপাতিক, আর একটা কথা হচ্ছে অআনুপাতিক। আনুপাতিকটা হচ্ছে যে আয়ের সাথে ব্যয়ের একটা যে অনুপাত, অর্থাৎ এপিসি এবং এমপিসিটা একই থাকছে, স্থির থাকছে। আর অআনুপাতিক সেটা হচ্ছে কি আমাদের এটা স্থির থাকছে না, অর্থাৎ এপিসি গ্রেটার দেন এমপিসি। তাহলে এখন আমরা কি দেখলাম? আমরা এই যে শর্ট রান লং রানের কনজাম্পশন ফাংশনকে দেখলাম, তাতে দেখা যাচ্ছে এই যে একটা অসামঞ্জস্যতা, অর্থাৎ ভোক্তার আচরণ স্বল্পকালে একরকম হচ্ছে, দীর্ঘকালে একরকম হচ্ছে। এখন এই যে আচরণ দুরকম, এই বিষয়ে কোনো অর্থনীতিবিদদের কোনো মত পার্থক্য নেই, কিন্তু পার্থক্যটা হচ্ছে কোথায়? যে কেন স্বল্পকালে এক ধরনের আচরণ, দীর্ঘকালে এক ধরনের আচরণ। অর্থাৎ এটাকে তারা সমন্বয় সাধন করার জন্য যে কথাটা বলছেন, যেটাকে আমরা বলে থাকি রিকনসিলিয়েশন, অর্থাৎ শর্ট রান এবং লং রান কনজাম্পশন পাজলের মধ্যে তারা একটা চেষ্টা করেছেন রিকনসিলিয়েশন করতে। এখন তারা কারা? তার মধ্যে অন্যতম হচ্ছেন কেইন্স, ডুইজেনবেরি, মিল্টন ফ্রিডম্যান, অ্যান্ড্রু, মডিগ্লিয়ানি, ব্লুমবার্গ। আমরা যেখানে উদাহরণ হিসাবে দিই যে একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকে, তাদের হয়তো বা সবারই মূল উদ্দেশ্য থাকে জনগণের কল্যাণ করা, কিন্তু তাদের পদ্ধতি হয়তো আলাদা, নীতি হয়তো আলাদা। ঠিক একইভাবে আমরা এই ক্ষেত্রে দেখি যে অনেকগুলি হাইপোথিসিস আছেন, অর্থাৎ প্রত্যেকটা হাইপোথিসিস যারা দাঁড় করিয়েছেন
তাদের মধ্যে এখানে কোনো দ্বিমত নেই যে স্বল্পকালে যেটা অআনুপাতিক, দীর্ঘকালে সেটা আনুপাতিক। কিন্তু দ্বিমতটা কোথায়? এই পথ নির্ধারণের ক্ষেত্রে, অর্থাৎ এই সমন্বয়টা কিভাবে অআনুপাতিক থেকে আনুপাতিক হলো, এক্ষেত্রে এক একজনের মতভেদটা এক এক রকম। তার উপর ভিত্তি করেই হচ্ছে হাইপোথিসিস। তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেটা, যে আমরা এই যে প্রথম বর্ষে পড়ে আসলাম বারবার যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, এটা আমরা পড়েছি, জেনেছি, অনেক কিছু জানি। এপিসি কত, এমপিসি কত, এপিসি প্লাস এমপিসি ইকুয়াল টু 1, কার কত কি সবই আমরা জেনেছি। কিন্তু এখান থেকে আমাদের থার্ড ইয়ারে যেহেতু আমরা আরেকটু উন্নত মানের, আমাদের জ্ঞানটা আরেকটু সমৃদ্ধ হবে, এই জন্য আমরা এখানে নতুন করে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে কনজাংশন। এখন পড়বো আমরা হাইপোথিসিস। তাহলে ওই যে আমরা বললাম যে সবার উদ্দেশ্য এক কিন্তু পথ হচ্ছে আলাদা, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের কনজাংশন হাইপোথিসিস দেখলাম। প্রথম যে কনজাংশন হাইপোথিসিস সেটা হচ্ছে অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস, যেটাকে যদি আমি বাংলায় বলি অর্থাৎ পরম আয় উপসিদ্ধান্ত। এটা কে দিয়েছেন? এটা দিয়েছেন জে.এম. কেইন্স। রিলেটিভ ইনকাম হাইপোথিসিস, বাংলায় হচ্ছে আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত, অর্থাৎ এটা কে দিয়েছেন? রুজেনবেরি। তারপরে হচ্ছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস, এটা দিয়েছেন মিল্টন ফ্রিডম্যান। শেষেরটা হচ্ছে লাইফ সাইকেল হাইপোথিসিস, এটা দিয়েছেন অ্যান্ড্রু মডিগ্লিয়ানি আর বুনবার্গ। এখন হচ্ছে আমাদের কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে এই হাইপোথিসিস, অর্থাৎ প্রত্যেকটা হাইপোথিসিস আমাদের দেখাবে যে স্বল্পকালে হচ্ছে ভোগ ব্যয়টা অআনুপাতিক, দীর্ঘকালে সেটা হচ্ছে আনুপাতিক। এখন আমরা কিন্তু প্রথমেই জানবো যে কেইন্সের মতে ভোগ কিসের উপর নির্ভর করে। আবার দেখা যাবে রুজেনবেরি ভোগ ব্যয় কিসের উপর নির্ভরশীল সেটা বলেছেন। আবার মিল্টন ফ্রিডম্যান একরকম কথা বলেছেন, অ্যান্ড্রু মডিগ্লিয়ানি আরেক রকম কথা বলেছেন। কিন্তু তারা যেভাবেই ব্যাখ্যা করুক, তারা কিন্তু সমন্বয় সাধন করেছেন স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সাথে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের। তাহলে আমাদের এই অধ্যায়টা পড়ার সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা কেন এই হাইপোথিসিসগুলি পড়ছি বা জানার চেষ্টা করছি। এখানে হাইপোথিসিসগুলি জানার মূল উদ্দেশ্য হচ্ছে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে যে সম্পর্কটা, সেটা স্বল্পকালে হচ্ছে এপিসি এমপিসি সম্পর্ক হচ্ছে অআনুপাতিক, কিন্তু দীর্ঘকালে সেটা হচ্ছে আনুপাতিক। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এখন যদি আমরা আমি কিন্তু ডিটেলস আলোচনা করব না, আমি তোমাদের শুধুমাত্র 4টি বিষয় কথা বলবো হালকা করে, যা পরবর্তীতে আমরা আলাদা করে লেকচার দেব। তাহলে প্রথম হচ্ছে অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস অনুযায়ী কেইন্স বলছে যে মানুষের আয় নির্ভর করে, আয় হচ্ছে পরম আয় এবং ভোগ নির্ভর করে পরম আয়ের উপর, অর্থাৎ ভোগ ব্যয় নির্ভর করে ব্যক্তির পরম আয়ের উপর। পরম আয়টা কি? পরম আয় হচ্ছে বর্তমানে ব্যয়যোগ্য আয়, তার সব আয়গুলি একত্রিত করে সেটা ব্যয়যোগ্য যে অংশটা তার উপরে নির্ভর করছে তার ভোগ। তারপরে হচ্ছে এই জন্য নামটা হচ্ছে পরম আয় উপসিদ্ধান্ত। আর রিলেটিভ ইনকাম হাইপোথিসিস যেটা, সেখানে রুজেনবেরি বলেছেন মানুষের ভোগ ব্যয় নির্ভর করে আপেক্ষিক আয়ের উপর। এখন প্রশ্ন হচ্ছে আপেক্ষিক আয়টা কি? এখানে আপেক্ষিক আয় বলতে বুঝিয়েছেন যে কোনো ভোক্তার ভোগ ব্যয় শুধুমাত্র নিজের আয়ের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে অন্যের আয়, অন্যের ভোগ যে ব্যয় তা দেখা দেখি, সেটাকে আমরা বলে থাকি প্রদর্শন প্রভাব। আরেকটা হচ্ছে নিজের নিকট অতীত আয়ের উপরেও তার ভোগ ব্যয়টা নির্ভর করে। অর্থাৎ এখানে আপেক্ষিক আয় বলতে সে দুটো জিনিস বুঝিয়েছেন, একটা হচ্ছে নিজের আয়ের সাথে নিজেরই নিকট অতীত আয়ের সাথে তুলনা করা, আর দ্বিতীয় হচ্ছে অন্যের আয়ের সাথে নিজের আয়টাকে তুলনা করা, এটা হচ্ছে আপেক্ষিক আয়। অর্থাৎ রুজেনবেরি বলেছেন মানুষের ভোগ অভ্যাস শুধুমাত্র নিজের আয়ের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কিসের উপরে? নিজের নিকট অতীতে যেই ভোগ অভ্যাসটা ছিল সেটার উপরে নির্ভর করে, প্লাস অন্যের দেখা দেখি, যেটাকে আমরা বলি প্রদর্শন প্রভাব, এই দুইয়ের উপরে। অর্থাৎ একটা হচ্ছে প্রদর্শন প্রভাব আর একটা হচ্ছে র্যাসিড এফেক্ট। আর 3 নম্বরে হচ্ছে মিল্টন ফ্রিডম্যান যেটা দিয়েছেন সেটার নাম হচ্ছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। ফ্রিডম্যান কি বলছেন? মানুষের ভোগ ব্যয় নির্ভর করে তার স্থায়ী আয়ের উপরে। আচ্ছা, স্থায়ী আয়টা কি আবার?
তিনি বলছেন যে স্বল্পকালে ভোক্তার মধ্যে পরিমাপকৃত আয় আছে, পরিমাপকৃত আয়টা হচ্ছে স্থায়ী আয় প্লাস অস্থায়ী আয়, কিন্তু দীর্ঘকালে শুধুমাত্র স্থায়ী আয় থাকে। এখন প্রশ্ন হচ্ছে স্থায়ী আয়টা কি? স্থায়ী আয়টা হচ্ছে মূলত নিয়মিত উৎস থেকে প্রাপ্ত আয়। আমি যদি উদাহরণ হিসাবে দেই যে আমি একটি সরকারি চাকরি করি, আমি প্রতি মাসে নির্দিষ্ট একটা বেতন পেয়ে থাকি। এই যে আমি প্রতি মাসে বেতনটা পেয়ে থাকি, অর্থাৎ আমার এই আয় উৎসটা কি নির্ধারিত, নির্দিষ্ট, নিয়মিত ভাবে পাই। তাহলে এই যে যেমন যদি আমি বলি এই করোনার দুর্যোগ সময় আমরা কিন্তু কলেজে যাইনি, ক্লাস নেইনি, তারপরেও কিন্তু আমি আমার বেতনটা পেয়েছি। এই যে নিয়মিত উৎস থেকে যে প্রাপ্তটা আয়, সেটা হচ্ছে আমার পার্মানেন্ট ইনকাম বা স্থায়ী আয়। আর অস্থায়ী আয় হচ্ছে অনিয়মিত উৎস থেকে যদি আমি কিছু পেয়ে থাকি, সেটা হচ্ছে আমার টেম্পোরারি ইনকাম। অর্থাৎ আমি হঠাৎ করে একটা কাজ করলাম, আমি কিছু ইনকাম করলাম, অথবা হঠাৎ আমি কিছু খাতা দেখলাম, আমি ইনকাম করলাম, এটা হচ্ছে আমার অস্থায়ী আয়। এখন ফ্রিডম্যান কি বলছে যে মানুষের ভোগ ব্যয় নির্ভর করে কিসের উপরে? পার্মানেন্ট ইনকামের উপরে। আর শেষে হচ্ছে লাইফ সাইকেল হাইপোথিসিস, নামটাই হচ্ছে সুন্দর, লাইফ সাইকেল হাইপোথিসিস। এখানে তিনজন অর্থনীতিবিদ এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, এটা বাংলাটা দেখো, নাম হচ্ছে জীবন চক্র উপসিদ্ধান্ত। এখানে সে যেই কথাটা বলতে চেয়েছেন তারা, যে মানুষের ভোগ ব্যয়টা আসলে একটা নির্দিষ্ট সময়ের সাথে, অর্থাৎ জীবন ব্যাপী তার যে আয়টা আছে তার সাথে সম্পর্কিত। অর্থাৎ তারা জীবনটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। আমরা যদি বলি প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। যেমন তোমরা যদি হও প্রথম পর্যায়ে, আমি হচ্ছি দ্বিতীয় পর্যায়ে, বা আমার যে মা আছেন বা শাশুড়ি আছেন সে হচ্ছে তৃতীয় পর্যায়ে। অর্থাৎ প্রথম পর্যায়ে তুমি যতটুকু আয় করছো তার চেয়ে ভোগ ব্যয় বেশি করছো, আর আমি এখন যতটুকু আয় করছি ভোগ ব্যয় তার চেয়ে কম করছি। কেন করেছি? আমি কিছু সঞ্চয় করব যাতে করে ভবিষ্যতে আমি নিরাপদভাবে জীবনযাপন করতে পারি। আর শেষ স্টেজে হচ্ছে আমি কিন্তু ইনকাম করছি না, কিন্তু আমি একটা ভোগ করছি, আমার যে সঞ্চিত অর্থ ছিল সেখান থেকে আমি ভোগ করছি বা করব। এখানে কথা হচ্ছে তিনটা স্টেজ। প্রথম স্টেজে দেখা যাবে তোমার আয়ের চেয়ে ভোগ ব্যয় বেশি, দ্বিতীয় স্টেজে আয়ের চেয়ে ভোগ ব্যয় কম, তৃতীয় স্টেজে আয়ের চেয়ে ভোগ ব্যয় আবার বেশি। কিন্তু তিনটা আলাদা হলেও পুরা জীবন ব্যাপী দেখা যাবে আমার মোট যে আয় আর মোট ভোগ ব্যয় হচ্ছে সমান। তাহলে কেন স্বল্পকালে একরকম আচরণ, দীর্ঘকালের কিভাবে আমি সমন্বয় সাধন করলাম, এটার মূল ভিত্তি হচ্ছে আমরা বলতে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন ভাবে তার ব্যাখ্যাটা দিয়েছেন। একটা হচ্ছে কেইন্স বলছেন স্বল্পকালে নির্ভর করে অ্যাবসলিউট ইনকামের উপরে, তারপরে হচ্ছেন রুজেনবেরি বলছেন আপেক্ষিক আয়ের উপরে, মিল্টন ফ্রিডম্যান বলছেন পার্মানেন্ট ইনকামের উপরে, আর অ্যান্ড্রু মডিগলিয়ান ব্লুমবার্গ বলেছেন লাইফ সাইকেল হাইপোথিসিস। এবং তারা দেখিয়েছেন যে এই কারণে স্বল্পকালে একরকম আচরণ, দীর্ঘকালে একরকম আচরণ। আবার তিনি এখানে দেখিয়েছেন স্বল্পকালে এক আচরণ, দীর্ঘকালে এক আচরণ। তাহলে আমরা আগামী ক্লাসে যখন এই বিষয়টা পড়ব, তোমরা আবার খেয়াল করে শোনো, আমরা চারটা বিষয় খেয়াল করব। অর্থাৎ প্রত্যেকটা হাইপোথিসিস অনুযায়ী ভোগ ব্যয় কিসের উপর নির্ভরশীল। দ্বিতীয় জানব ওই আয় বলতে কি বুঝিয়েছেন। অর্থাৎ আমি যদি বলি কেইন্সের মতে ভোগ নির্ভর করে পরম আয়ের উপর, তাহলে দ্বিতীয় অংশটা হচ্ছে কি, পরম আয় বলতে কেইন্স কি বুঝিয়েছেন। তৃতীয়টা হচ্ছে কেন স্বল্পকালে অআনুপাতিক। চতুর্থ হচ্ছে কিভাবে দীর্ঘকালে সেটা আনুপাতিক হয়। আর তারপরে আমরা করব এই উপসিদ্ধান্তের সাথে অন্য উপসিদ্ধান্তের কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, কি পার্থক্য আছে। শেষে দেখব যে দেশভেদ, অর্থাৎ উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, কোন দেশে কোন আচরণটা অধিক কার্যকর। ঠিক একইভাবে আমি যদি বলি রিলেটিভ ইনকাম হাইপোথিসিস, এখানে আমরা দেখব রুজেনবেরির মতে ভোগ ব্যয় কিসের উপর নির্ভর করে, তিনি বলছেন কি আপেক্ষিক আয়ের উপরে। তারপরে দ্বিতীয় প্রসঙ্গ হবে আপেক্ষিক আয় বলতে কি বোঝায়, তৃতীয় প্রসঙ্গ হবে কেন স্বল্পকালে অআনুপাতিক, কেন দীর্ঘকালে সেটা আনুপাতিক। আবার ফ্রিডম্যানের বিষয়টা যদি যখন আমরা আসবো তখন আবার দেখব ফ্রিডম্যানের মতে ভোগ ব্যয় কিসের উপর নির্ভরশীল বলেছেন বা কোন ধরনের আয়ের কথা বলেছেন। তিনি বলেছেন পার্মানেন্ট ইনকামের উপরে।
তারপর দ্বিতীয় অংশটা হবে কি পার্মানেন্ট ইনকাম বলতে তিনি কি বুঝিয়েছেন। তৃতীয় অংশটা হবে কি পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস অনুযায়ী স্বল্পকালে কিভাবে অআনুপাতিক হয়, দীর্ঘকালে সেটা কিভাবে আনুপাতিক হয়। আর তারপরে আমরা কি জানবো যে এই পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের সাথে রিলেটিভ ইনকাম হাইপোথিসিস, অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিসের মধ্যে কি তুলনা করা যায় বা কোনটা উৎকৃষ্ট। ঠিক একইভাবে লাইফ সাইকেল হাইপোথিসিস আমরা দেখবো যে মানুষের ভোগ ব্যয় কিসের উপর নির্ভরশীল, তারপরে কেন স্বল্পকালে অনুপাতিক, কিভাবে দীর্ঘকালে এটা আনুপাতিক হয়, এবং আবার একইভাবে দেখব যে লাইফ সাইকেল হাইপোথিসিসের সাথে অ্যাবসলিউট, রিলেটিভ, পার্মানেন্ট ইনকামের মধ্যে কি কি তুলনামূলক আলোচনা, অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ বা কোনটা বেশি প্রযোজ্য। তাহলে আমরা আবার যদি বলি, আমাদের কিন্তু আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই স্বল্পকালীন দীর্ঘকালীন ভোগ অপেক্ষক সম্পর্কে অনেক কিছু জানি। আমি ধরে নিলাম তোমরা প্রথম বর্ষে অনেক কিছু জেনেছো, কিন্তু আমাদের একটু মূল জানার হচ্ছে এই যে অসামঞ্জস্যতা কিভাবে এটাকে মানে অআনুপাতিক থেকে কিভাবে আনুপাতিকটা হলো, সেই ব্যাখ্যাটা এক এক অর্থনীতিবিদ এক এক দৃষ্টিকোণ থেকে দিয়েছেন এবং তারা সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। এই জন্য আমি আবার বলছি, আমরা কি জানবো আগামী ক্লাসে আলাদা আলাদা করে ডিফারেন্ট কনজাম্পশন হাইপোথিসিস, আগামী ক্লাসে হয়তো আমরা চেষ্টা করবো অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস এবং রিলেটিভ ইনকাম হাইপোথিসিস সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা দেয়ার। আজকে আর ডিটেলস আলোচনা করব না, তোমাদের যতটুকুই বললাম আশা করি তোমরা হয়তো শুনেছো খেয়াল করে। আর আগামী ক্লাস আমরা যখন রুটিনটা দিয়ে দেব তখন তোমরা খেয়াল করবে এই লেকচারটা একটু দেখে আসবে। যদি বইটা একটু দেখো তাহলে দেখবে তোমার জন্য অনেক সহজ হবে। আর তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, তোমরা প্রথম বর্ষের, তার মানে তোমরা তৃতীয় বর্ষের ছাত্ররা প্রথম বর্ষের ম্যাক্রো এবং পরিসংখ্যান ক্লাসটা খেয়াল করবে। আর মাস্টার্সের ছাত্ররা অবশ্যই প্রথম বর্ষের সব বিষয় এবং তৃতীয় বর্ষের এই ম্যাক্রো ইকোনমিক্স তোমাদের মাস্টার্স কোর্সের সেম সিলেবাস, এটা তুমি দেখতে পারলে তোমাদের উপকৃত হবে। আর ফোর্থ ইয়ারের ছেলেরা তোমরা সব ক্লাসে দেখবে, কারণ তোমাদের ভাইবার সময় সব ইয়ার থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা করেই আমি আজ মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।